সকালে রূপার ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং টেবিলে আসলাম। সবাই মিলে নাস্তা করলাম, কিন্তু শ্রুতিকে দেখলাম না। আমি নাস্তা করছি আর চোখে শ্রুতিকে খুঁজতেছি, কিন্তু কোথাও দেখতে পেলাম না। ব্যাপারটা একটু ভাবালো আমায়। মেয়েটা কোথায় গেল? কোথাও দেখতে পেলাম না সকাল থেকে। মনে মনে চিন্তায় পড়ে গেলাম আমি। তাই রুমে এসে রূপাকে ডাক দিলাম। রূপা, শ্রুতিকে কোথাও দেখেছিস? আছে হয়তো কোথায়। সকাল থেকে তো কোথাও দেখতে পেলাম না। কোথাও গেছে কি শ্রুতি? না, কোথাও যায়নি। আর আমি সকালে দেখলাম ভাবির মন খারাপ। তোদের মাঝে কি ঝগড়া হয়েছে? আরে না, রাতে খাবার পর থেকে আমি তোকে দেখিনি। তাহলে ঝগড়া হবে কিভাবে? সকাল সকাল আবার ওর কি হলো? আমি কি জানি, হবে হয়তো ছাদে বা অন্য কোথাও। ঘড়িতে তাকিয়ে দেখি অফিসের টাইম হয়ে গেছে। তাই আর দেরি না করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি আনমনে আর ভাবতেছি সকাল সকাল আবার কি হলো শ্রুতির। কোথাও দেখতে পেলাম না। দূর, ভালো লাগছে না কিছুই। আমি প্রতিদিন শ্রুতির হাসি মুখ দেখেই অফিসে আসি। আজ কোথাও দেখলাম না, মনটা ভীষণ খারাপ লাগছে। এইসব ভাবতে ভাবতে আমি অফিসে পৌঁছে গেলাম। নিজের ডেস্কে গিয়ে বসলাম। প্রজেক্টের ফাইলগুলো দেখছি। তখনই পিয়ন এসে বলল বড় সাহেব নাকি তার রুমে রাখছে। গুড মর্নিং স্যার, আসতে পারি? প্লিজ রবি সাহেব আসুন, বসুন। চেয়ারটা টানতে টানতে বললাম, ধন্যবাদ স্যার। রবি সাহেব, আপনাকে যে প্রজেক্টের কাজগুলো দিলাম তা কত দূর আগালো? জি স্যার, অনেকটা শেষের পথে। আর বেশি সময় লাগবে না প্রজেক্টটা শেষ করতে। আপনার ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে, আর কাজটা খুব শীঘ্রই শেষ করে আমাকে জানাবেন। বিদেশি এমপ্লয়ারদের সাথে আমার কথা হয়েছে, ওনারা আগামী 25 তারিখে আমাদের সাথে মিটিং রেখেছেন। ইনশাল্লাহ তার আগেই শেষ হয়ে যাবে স্যার। আচ্ছা, আপনি এখন আসুন। স্যারের সাথে কথা বলে যে রুমের দরজা খুলে বেরিয়ে যাব, ঠিক তখনই সরি ম্যাডাম, আমি দেখতে পাইনি। ইটস ওকে, আর ম্যাডাম নয়। কোথাও ব্যথা পাননি তো? আমি ঠিক আছি রবি। কথাটা বলেই আনোয়ার স্যারকে উদ্দেশ্য করে বলল, আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি যেই বের হতে যাব তখনই বলল, রবি, তুমিও থাকো, আব্বুর সাথে কথাগুলো তোমাকেই নিয়ে। আদিবার কথাটা শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এসি রুমে দাঁড়িয়ে আছি, তারপরও আমি ঘেমে একাকার। মনে মনে বললাম, আমি কি করলাম আবার আদিবার? না জানি আমার উল্টাপাল্টা কী সব বলে আমার চাকরিটাই নিয়ে নেয়। আল্লাহ বাঁচাও আমাকে। আমারই তো মুখ দেখে আদিবা বলল, কি রবি, আব্বুকে সব বলে দেবো? আদিবার মুখে এসব কথা শুনে আমার তো প্রাণ যায় যায় অবস্থা। মামুনি, তুমি যেন কি বলবে বলেছিলে? হ্যাঁ আব্বু, রবিকে আমার খুব পছন্দ হয়েছে। হায় হায়, এই মেয়ে বলে কি এসব? পাগল হয়ে গেল বুঝি। আমার তো এখন আরও অবস্থা খারাপের দিকে যাচ্ছে। না জানি এখন আবার বড় স্যারকে কি বলে কে জানে। চিন্তায় আমার গলা কাঠ হয়ে আসছে গভীরভাবে। তাই মামুনি, আমার এত স্টাফদের মাঝে তোমার রবিকেই পছন্দ হলো। ইস, রবির সত্যি ভাগ্য ভালো। আমার সুইট হার্ট মা আদিবা রবিকে পছন্দ করেছে। কি হচ্ছে এখানে? সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছি না আমি। বাপ মেয়ে কি একসাথেই পাগল হলো নাকি নাকি কোনো চক্রান্ত চালাচ্ছে আমাকে নিয়ে? রবি আসলে খুব সহজ সরল আর যথেষ্ট স্মার্ট, সাথে একটু বোকাও। তাই আমার ওকে খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আব্বু, আমি রবির সাথে আলাপ আলোচনা করে তোমাকে ডেট জানাবো। আর আমি রবিকে আমার সাথে নিয়ে যখন তখন কিন্তু বের হয়ে যাব। আচ্ছা মামুনি, তোমার যা মন চাই তা করো। আমার লক্ষ্মী আব্বুটা। আদিবা আমার হাতটা ধরে বড় সাহেবের রুম থেকে বের হয়ে গেল। আমি খুব অবাক হয়ে গেলাম। আমার সাথে কি হচ্ছে এইগুলো? আমার সাথে ব্যাপারগুলো কি হচ্ছে একটু বুঝতে চেষ্টা করছি, বাট মাথায় কিছুই কাজ করছে না। সব কিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আনোয়ার স্যার বসে বসে ভাবছে,
মেয়েটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আর কিছুদিন পর ওকে অন্যের ঘরে পাঠাতে হবে। এই কাজটা সুন্দর মতো করতে পারলেই আমার সব মুক্তি। আনোয়ার স্যার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিছুক্ষণ পর আবিদা বলল, এই রবি, চলো কোথায় যাব? একটু বাইরে যাব। আমি ঘড়িতে তাকিয়ে দেখি 11:30 বাজে। তাই বললাম, আমি এখন যেতে পারবো না, হাতে কিছু প্রজেক্টের কাজ আছে, সেগুলো শেষ করেই তারপর যাব। কি, আমার চেয়ে তোমার কাজ বড়? জি ম্যাডাম, আগে কাজ, তারপরে আপনি। ওকে, দেখাচ্ছি তোমার কাজ। আমি এক্ষুনি আব্বুর কাছে যাচ্ছি। এত রাগ করো না আবিদা। আর প্রজেক্টের কাজটা 3 দিনের মধ্যে কমপ্লিট না করতে পারলে কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। ওকে, আমার নাম ধরে ডাকা আর তুমি করে বলার জন্য তোমার লাঞ্চ টাইম পর্যন্ত সময় দিলাম। তবে লাঞ্চ আমরা বাইরে গিয়ে করব, কেমন? ঠিক আছে। যাক বাবা, মনে হলো প্রাণটা থাকলো। মেয়েটার মাথায় তার ছিঁড়া নাকি, কে জানে, হবে হয়তো। কী সব বলছে এসব। আবার বড় সাহেবও মেয়েটার সাথে কথা সার দিচ্ছে। বাপ মেয়ে দুজনই একটু পাগল নাকি? দূর, আমার এত বেশি বুঝে কিছু যায় আসে না। এখন প্রজেক্টের কাজে মন দেই। কিছু সময় কাজ শেষ করার পর আবিদা এসে আমার ডেস্কে হাজির। দেখি রাগে লুক নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় 2টা সুই। ও সরি, কাজটা শেষ করতে একটু লেট হয়ে গেছে। ওকে, বুঝেছি। এখন চলো, খুব খিদে পেয়েছে। আচ্ছা ওকে, চলো। কথাটা বলেই আমি আর আবিদা অফিস থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। তারপর মতিঝিল ঝিলের হীরাঝিল হোটেলে আসলাম। এসে দুজনে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর শ্রুতির কথা খুব মনে পড়ল। প্রতিদিন মেয়েটি আমাকে লাঞ্চ করার সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে লাঞ্চ করেছি কি না, কিন্তু আজ একবারও ফোন করেনি বা কোনো SMS-ও করেনি। তাই শ্রুতিকে ফোন দিলাম, কিন্তু ওর ফোন বন্ধ। অনেকবার ট্রাই করলাম, বারবার সুইচ অফ বলছে। আমার মনটাই খারাপ হয়ে গেল। মনে মনে চিন্তা করতে লাগলাম, কি হলো আবার শ্রুতির হঠাৎ করে? টেনশনে যেন মাথা কাজ করছে না আমার। তখনই হঠাৎ আবিদা বলে উঠল, কি হলো রবি, তোমাকে বেশ টেনশন লাগছে? আদিবার ডাকে ঘোর কাটলো আমার। তাই বললাম, না কিছু না, চলো অফিসে যাই। অফিস যাব না, এখন ঘুরতে যাব আমরা। কিন্তু বড় ছাড় যদি কিছু বলে? আব্বু কিছু বলবে না। আমি বলে এসেছি তোমাকে নিয়ে লাঞ্চ করব আর তারপর ঘুরতে যাব। ও, তারপর আমরা দুজন TSC-তে আসলাম। হাঁটির পর আমরা গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলাম। দুজনের মুখেই কোনো কথা নেই, একটু নীরবতা ভেঙে আমি বললাম, আচ্ছা আদিবা, তুমি একদিনের মধ্যেই আমাকে চিনে ফেলেছ, কেন লাইকও করে ফেলেছ? একদিন না, আমি অনেক আগে থেকেই তোমায় চিনি, আর তখন থেকেই তোমাকে লাইক করি আর ভালোবাসি। আদিবার মুখে ভালোবাসি কথাটা শুনে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। বড় লোকের মেয়ে বলে কথা, আপোষে ভালোবাসা না পেলে জোর করে টাকা দিয়েও কিনে নেবে। এদের কাছে সব কিছুই সাধ্য হয়ে গেছে। না, আমি শ্রুতিকে ছাড়া কাউকে ভালোবাসবো না। আমার জীবনে শুধুই এখন শ্রুতি। সুলতানা চলে যাওয়ার পর জীবনের সবটা জুড়ে এখন শ্রুতিকে শুধু ভালোবাসি। আমার জীবনের সবটা জুড়ে এখন শুধু শ্রুতি আর শ্রুতি। এখন আর অন্য কাউকে জায়গা দেব না, সেই যাই হোক না কেন। তাই আমি বললাম, কি ভালোবাসা? জি, ভালোবাসা। আমি তোমাকে গত 2 বছর যাবৎ ভালোবাসি। আমি কিছুই বুঝতেছি না, কি বলছে আবিদা এসব? আমি ওদের অফিসে জয়েন করলাম 1 বছর হলো না, আর আবিদা নাকি আমাকে গত 2 বছর যাবৎ পছন্দ করে, ভালোবাসে। এইটা কিভাবে সম্ভব? আমি যেন কোনো ঘোরের মধ্যে আছি, সবটাই যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাই আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কি, তা কি করে সম্ভব? তুমি তো আমাকে একদিন আগে দেখেছ, 2 বছর আগে থেকে কি করে ভালোবাসবে? সবই সম্ভব, বুঝেছো রবি? মনে মনে ভাবলাম, পাগলের প্রলাপ বিড়বিড় করছে। আমি আবিদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তখন বললে বড় স্যারের সামনে এখন শুধু ডেটটাই বাকি, কিসের ডেট বাকি? আবিদা মুচকি হেসে উত্তরটা দিল, তোমার আমার বিয়ের ডেট।
এই কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি বলে এসব মেয়ে? পাগল হয়ে গেল নাকি? মেয়েটি কি বলছে সে নিজেও জানে না, আর আমিও বুঝতেছি না। সবই যেন রূপকথার কাহিনী। আমার মাথা যেন একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। চলো ওই দিকটাই যাই। কথাটা বলেই আবিদা আমার হাতটা টেনে তুলে নিয়ে এলো। দুজনে একসাথে অনেক সময় ঘোরাঘুরি করলাম, কিন্তু আমার মনে শুধু শ্রুতিকে নিয়েই টেনশান। আর এইদিকে দিচ্ছে এক টেনশান, কী সব উল্টাপাল্টা বলতেছে। আর ওইদিকে শ্রুতি, সকালে মেয়েটি দেখলামও না, এখন ফোনটাও বন্ধ। হঠাৎ মেয়েটির কি হলো? দূর, এত টেনশান মাথায়, টেনশানে পাগলই হয়ে যাব। আরেকটু সময় ঘোরাঘুরি করে হালকা নাস্তা করে আবিদাকে বিদায় দিয়ে আমি সন্ধ্যার একটু পরে বাসায় ফিরলাম। কলিং বেল কয়েকবার চাপার পর দরজা খুলল। ওহ জানু, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছো? পরবর্তী পর্বটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।